বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হান্নান মাসুদ ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এই তথ্য জানান। সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ এনসিপির নেতৃত্বে যারা রয়েছেন তারা একের পর এক যে নাটক আমাদের সামনে উপস্থিত করছেন, যে মানুষ ত্যক্ত, বিরক্ত, ক্ষুব্ধ, হতাশ। ডক্টর ইউনূস সাহেবের মাথায় কাঁঠাল রেখে সেই কাঁঠালটা ভেঙে খাওয়ারই জাতীয় নাগরিক পার্টি হাসনাত। খেলা হবে, এবার ঠিকই খেলা হবে। তোরা তোদের হাসনাত, তোদের সার্জিস, তোদের নাহিদ, তোদের আসিফ মহিউদ্দিন সব নিয়ে আয়। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজকের আরো একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ দর্শক আপনাকে জানাই স্বাগতম। এবার কিন্তু আর শেষ রক্ষা হচ্ছে না সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর। হ্যাঁ দর্শক, হাসনাত আব্দুল্লাহ গত কয়েকদিন ধরে সেনাপ্রধানের নামে যেসব গুজব ছড়িয়েছে সেগুলির ফল হিসেবেই কিন্তু এবার সেনাপ্রধানের হাতে কিন্তু শাস্তি পাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ। কারণ এই সম্পূর্ণ বিষয়টি কিন্তু ইতিমধ্যে ক্লিয়ার করে দিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তবে কি বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো গভীর পরিকল্পনা করেছিল এই হাসনাত আব্দুল্লাহ? হ্যাঁ দর্শক, এই সম্পূর্ণ বিষয়টির বিস্তারিতই কিন্তু আজকে আপনাদের একেবারে প্রমাণ সহ দেখাবো আমরা। তাই আপনাকে বিনীত অনুরোধ করবো আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু, তবেই কিন্তু আজকের খবরের একেবারে বিস্তারিত দর্শক ভালো করে বুঝতে পারবেন। তবে তার আগে বলে দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, তবেই কিন্তু পরবর্তীতে আপনাদেরকে গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পৌঁছে দিতে পারবো। তবে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আর দেরি না করে আমরা পর্যায়ক্রমে আগে গুরুত্বপূর্ণ আলোচনাগুলি এক এক করে দেখে আসি। সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ কিংবা নাহিদ ইসলামের মতন সাবেক সমন্বয়ক কিংবা নতুন যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্বে যারা রয়েছেন তারা একের পর এক যে নাটক আমাদের সামনে উপস্থিত করছেন, আমার কথার সঙ্গে নিশ্চয়ই সবাই একমত হবেন যে মানুষ ত্যক্ত, বিরক্ত, ক্ষুব্ধ, হতাশ, আশাহত। তার কারণ এ কথাও তো সত্য যে তারা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন মানুষের সামনে উপস্থাপন করেছিলেন, মানুষ তাতে আস্থা রাখতে চেয়েছিলেন, কিন্তু দিনের পর দিন যা চলছে, যা তা দেখাচ্ছে, এখন তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েই মানুষের মনে নানান ধরনের প্রশ্ন উঠেছে। এমনকি নতুন যে রাজনৈতিক দল সবেমাত্র প্রস্ফুটিত হয়েছে, বিকশিত এখনো হয়ে পারেনি, আতুর ঘরের সময় কাটাতে না কাটাতে তারা যে ধরনের বিতর্কের সৃষ্টি করছে একের পর এক, তাতে এই দল নিয়েও মানুষের মধ্যে এর মধ্যে নানান ধরনের শঙ্কা তৈরি হয়েছে। এই দলের ভবিষ্যৎটি কি? হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, সার্জিস আলম এদের মতো মানুষরা নিঃসন্দেহে সেলিব্রিটি হয়েছেন, নিঃসন্দেহে এই বয়সেই তারকা রাজনীতিবিদ হয়ে উঠেছেন। কিন্তু তারকা রাজনীতিবিদ হয়ে উঠলেই সেই নক্ষত্র পতনের সময়ও সম্ভবত খুব বেশি সময় লাগে না। আমরা যদি বলি যে সার্জিস আলম সর্বশেষ গত সোমবারই সম্ভবত যেই শো অফ তিনি করলেন, শো ডাউন করলেন, ঢাকা থেকে সৈয়দপুরে উড়োজাহাজে করে গেলেন, সেখান থেকে শতাধিক গাড়ি নিয়ে পঞ্চগড়ের বিভিন্ন স্থানে পথসভা করলেন। কি মনে করলেন নিজেকে? কি হিসেবে উপস্থাপন করলেন মানুষের সামনে নিজেকে? তিনি বিশাল কোন নেতা হয়ে গেলেন? এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের নমুনা, হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীর বিরুদ্ধে নানান ধরনের মন্তব্য করছেন, সেনাবাহিনীকে উড়িয়ে দিচ্ছেন, ক্যান্টনমেন্ট রাখবেন না, এটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের নমুনা। এবং এই যে আজকের হাসনাত আব্দুল্লাহ, আজকের সার্জিস আলম কিংবা নাহিদ ইসলাম কিংবা গণঅভ্যুত্থান সফল হওয়া, এসবের পেছনে গণমাধ্যমের কোনো ভূমিকা নেই এরকম একটি দাবি করা হলো। আমি নিজেও এই দাবির সঙ্গে অনেকখানি একমত। কিন্তু আবার এই কথাও সত্য, গণমাধ্যম না থাকলে, আমাদের মতো দায়িত্ব নিয়ে বলছে, আমাদের মতো কিছু মানুষ না থাকলে এই মানুষগুলো আজ স্টার রাজনীতিবিদে পরিণত হতে পারতেন না, গণঅভ্যুত্থানও সফল হতো না। এটি বাস্তবতা। তার কারণ আমরা নতুন একটি গণতান্ত্রিক সরকার দেখতে চেয়েছিলাম, এটুকুই। কিন্তু তারা পরবর্তীতে যেসব স্বপ্ন দেখাতে চাইলেন, যা মানুষের ধারণার মধ্যে ছিল না, নিজেরা লোভের বশবর্তী হয়ে রাজনৈতিক দল গঠন থেকে শুরু করে তারা একের পর এক যে আয়োজন করে যাচ্ছেন, আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে এটুকু নিশ্চিত, প্রায় নিশ্চিত, এদের রাজনীতি আর বেশি দিন নেই। নক্ষত্র পতনের সময় খুব বেশি লাগবে না। 5 আগস্ট গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেখানে সবচেয়ে বিরোচিত ভূমিকা পালন করেছে, তাদেরকে মাইনাস করা, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা, শহীদ পরিবারগুলোর পাশে যথাযথভাবে তারা সাহায্যের হাত বাড়িয়ে দিতে না পারা, দল গঠনের সময় শুধু একটি কোর গ্রুপকে প্রাধান্য দেওয়া, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সব কিছু আয়োজন করা, দল পরিচালনার জন্য তহবিল গঠন করা, তাদেরকে কারা টাকা দিচ্ছে তা প্রকাশ না করা, এবং দলের মধ্যে পদ পদবীর লোভ, নেতৃত্বের দ্বন্দ্ব, এই সব কিছু মানে একেবারেই সত্যি সত্যি একটা বাংলাদেশের নতুন একটা চ্যাপ্টার তৈরি করেছে এই দলটি। এর আগে আর কোনো দলের ক্ষেত্রে এমনটা হয়নি। আমি
অনেকবার এই প্রসঙ্গ এনেছি, এবং দল গঠনের আগে থেকেই এই ছাত্র সমন্বয়কদের যে চাওয়া, যে দাবি, সেটাও যদি সামনে নিয়ে আসি নতুন করে, যেমন সংবিধান ছুঁয়ে ফেলা, নতুন সংবিধান প্রণয়ন করা, পুনর্লিখন, গণপরিষদ নির্বাচনের দাবি, স্থায়ী সরকার নির্বাচনের দাবি, জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রোক্লেমেশন ঘোষণার দাবি, চাঁদাবাজি, দখলবাজি, যে অভিযোগ এই ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে, শুধু অভিযোগ বলবো কেন, বিভিন্ন জায়গায় অসংখ্য প্রমাণ তো পাওয়া গেছে, এটাও তো সত্য কথা। এত সব আয়োজনের মধ্য দিয়ে এই দলটি আসলে কি ভবিষ্যৎ অপেক্ষা করছে দলটির জন্য, এবং হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলমদের সম্পর্কে দলের অভ্যন্তরে যে আলোচনাগুলো হচ্ছে, যেমন সেনা প্রধানকে নিয়ে তারা যে পাল্টা স্ট্যাটাস দিলেন, সেটিতে তারা বিব্রত বোধ করেছেন দলের অন্যান্য নেতাকর্মীরা। আর এক নেতা হান্নান মাসুদ, তিনিও তারা মাঝে মাঝে একটা স্ট্যাটাস দিলেন। সার্জিস আলমরা লাইম লাইটে থাকবেন, হাসনাত আব্দুল্লাহ কিংবা আসিফ মাহমুদরা লাইম লাইটে থাকবেন, তারা হেলিকপ্টারে চড়বেন, হেলিকপ্টারে চড়ে পার্শ্ববিকতার শিকার, মৃত্যুর মুখে ঝুলে পড়া কোন এক শিশুর জানাজায় তারা উপস্থিত হন। এই রাজনীতি বাংলাদেশের মানুষ চায় না। এই রাজনীতি বাংলাদেশের মানুষ অনেক আগেই প্রত্যাখ্যান করেছে। হ্যাঁ, টাকা খেলা তো হয়, নির্বাচনে এলেই টাকা খেলা হয়, কিন্তু কোন নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা এই ছাত্র সমন্বয়কে আমাদের সামনে হাজির করলো? কি নতুন বাংলাদেশ তারা বিনির্মাণ করতে চান? এবং এই গণমাধ্যমগুলোর দায়ও রয়েছে। এই ছাত্র সমন্বয়কদের ডেকে 25, 26, 27 বছরের ছেলে মেয়েদের ডেকে বসানো হয় সিনিয়র মোস্ট পলিটিশিয়ানদের সঙ্গে, সিনিয়র মোস্ট জার্নালিস্টদের সঙ্গে, সিভিল রাইটস অ্যাক্টিভিস্টদের সঙ্গে, সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে। এদের তো তোয়াবারও হবেই যে কি না কি হয়ে গেছি, কিন্তু যতই মনে করুন না কেন কি না কি হয়ে গেছি, এই কি না কি হয়ে যাওয়াটা যে কোনো সময় পতন করতে পারে। আমরা নুরুল হক নুরুকেও দেখেছি, তিনি তাও তো একটা রাজনৈতিক দল গঠন করে তার নেতৃত্বে আছেন, মোটামুটি মেকানিজম করে যে কোনো জায়গায় একটা আসন নিশ্চিত করেছেন, এমপি হতে পারেন, কিন্তু আপনার একটি বিশাল সম্ভাবনা ছিল একটা তুমুল জনপ্রিয় দলে পরিণত হওয়া। এই নুরুল হক নুরু তিনি নিজেও তার সীমানার গণ্ডি ছাড়িয়ে অনেক কিছু করে ফেলেছেন বিধায় আজকে এখানে এসে দাঁড়িয়েছেন। কিন্তু এই যে ছাত্র সমন্বয়করা, হাসনাত, সার্জিসরা, আমার ধারণা তাদের ক্যারিয়ার, পলিটিক্যাল ক্যারিয়ার অঙ্কুরেই শেষ। এটা একেবারে আমার ব্যক্তিগত ধারণা। শতাধিক গাড়ি নিয়ে বড় বড় কথা বললেই রাজনীতি করা যায় না। সেনা প্রধানের বিরুদ্ধে বৈপ্লবিক কথাবার্তা বললেই রাজনীতির শক্ত ভূমিকা পালন করা যায় না। মানুষ এখন অনেক সচেতন। বলছেন যে ডক্টর ইউনূস সাহেবের মাথায় কাঁঠাল রেখে সেই কাঁঠালটা ভেঙে খাওয়ারই ইচ্ছা আপনার এই জাতীয় নাগরিক পার্টির অন্যতম যিনি একজন সমন্বয়ক আছেন হাসনাত। আবার কেউ কেউ বলছেন পুরো দলটাই তারা কি বলা হয় যে ডক্টর ইউনূসের মাথায় লবণ রেখে তারা আরামসে বড়ই খাইতে চায়। এখন কেন? প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এই ব্যাপারে সরকারের ভূমিকা সম্পর্কে ডক্টর ইউনূস একটা স্পষ্ট বার্তা দিয়েছেন যে অন্তর্বর্তী সরকারের কোন রকম পরিকল্পনা নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। এরপরে আমরা দেখলাম যে বিষয় নিয়ে হাসনাত আব্দুল্লাহ একটা পোস্ট করলেন, নাহিদ ইসলাম ডক্টর ইউনূসের বক্তব্যের তীব্র নিন্দা জানালেন, আর এরপর এটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে এবং নানান ধরনের আলটিমেটাম মার্কেটে আসছে। প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা সবচেয়ে বেশি জরুরি কার? জাতীয় নাগরিক পার্টির। ফরজ এর উপরে কোনো শব্দ নাই, কারণ কখনো বাংলাদেশ আওয়ামী লীগ রিটার্ন করলে সবচেয়ে বেশি সাফারার যে ক্যারেক্টার গুলো হবে হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, তাদের সমন্বয়করা। বিএনপি যা ক্ষতি হওয়ার গত 17 বছর হয়েছে, জামাতের যা হবার হয়েছে, ডক্টর ইউনূসের টাকা পয়সার ইস্যু আছে যেটা অনেকাংশে সঠিক আবার অনেকাংশে সঠিক না, এটা আলাদা। কিন্তু জাতীয় নাগরিক পার্টির যারা সমন্বয়করা আছে, যারা ছাত্রলীগের মধ্যে অনুপ্রবেশ করে পরবর্তী সময় তারা জুলাই আন্দোলনে তারা তাদের আরেকটা অবস্থান নিলেন, এরপর সরকার পতন হলো। সো সর্বোচ্চ লেভেলে তাদের যে চাওয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তবে অধিকাংশ জনগণের একটা চাওয়া যেটা বা সরকারও মনে করছেন যে আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধী, যারা হত্যা, গুম, মানে বিভিন্ন অপরাধে জড়িত, এদের বিচার হওয়া জরুরি। বিএনপিও মনে করে, বাট জাতীয় নাগরিক পার্টি মনে করে না, আওয়ামী লীগের নাম নিশানা রাখা যাবে না। কেন? কারণ জানে যে আওয়ামী লীগ যদি কখনো ফিরে আসে খেলাটা কি হবে। আচ্ছা, এখন আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই যে গত 8 আগস্টের পর হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম দুইজনে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য একটা রিট করছিলেন। রিটটা করার পরে হঠাৎ করে ঠিক 24 ঘন্টার মাথায় তারা সেই রিটটা তুলে নিছে।
ছাত্র দলের একজন নেতার দাবি যে এই যে রিটটা তারা তুলে নিল কেন? আপনারা তো চান আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন, তো আপনারা আদালতে যান। ওয়াই ডক্টর ইউনূসের মাধ্যমে করলে তাদের উপর অনেক ধরনের দোষ ত্রুটি কেটে যাবে। যেমন গতকালকে হাসনাত আব্দুল্লাহ ডক্টর ইউনূসকে বলছেন আপনার কাছে আহ্বান করবা আওয়ামী লীগের রেজিস্ট্রেশন দ্রুত সময়ের মধ্যে আপনাদেরকে বাতিল করতে হবে। প্রশ্ন হচ্ছে নির্বাহী আদেশে বাতিল করা যায় কিনা? যায়। তবে রাইট নাও সংবিধান অনুযায়ী এই নির্বাহী আদেশ দেওয়ার মতন ক্ষমতা ডক্টর মোহাম্মদ ইউনূসের আছে কিনা এটা একটা আইনি জটিল প্রক্রিয়ার বিষয়। নাম্বার 1। নাম্বার 2, ডক্টর ইউনূস কেন আওয়ামী লীগের সাথে এই পাঙ্গাটা নিবেন? এটা একটা ইস্যু, পার্সোনাল, সবাই সবার ইস্যুটা বলছে। জাতীয় স্বার্থ এক জিনিস, ব্যক্তি স্বার্থ আরেক জিনিস। ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগকে পছন্দ করেন না, এটা খুবই বাস্তব। হাসনাত আব্দুল্লাহদের বক্তব্য টোটাল দলটাকে নিষিদ্ধ করতে হবে এবং দ্রুততম সময়ের মধ্যে আপনাদেরকে বাতিল করতে হবে। তো তোমরা কেন এটা নিয়ে প্রসিডিং করছো না আইন আদালতে? এই প্রশ্নটা অনেকেরই, যে ছাত্রদলেরও প্রশ্ন এটা, যে আপনারা তো এটা করছিলেন, তো এটা রিট করে তুলে নিলেন কেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের মাথায় রাইখা লবণ দিয়া বড়ি খেতে চান? আচ্ছা, এরপরে বলছে যে বিচার প্রক্রিয়ার মাধ্যমে এই দলটাকে জার্মানির নাজি পার্টির মতন চিরদিনের জন্য বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। এই কথাগুলো বলা অনেক সোজা, কিন্তু বাস্তবায়নকারী যে দলটা বা যে টিমটা, যে বিচারক বা জনগণ, এখানে অনেক কিছু কিন্তু ইস্যু আছে। যেমন ধরেন জামাতকে আওয়ামী লীগ নিষিদ্ধ করে গেছিল না, নির্বাহী আদেশে করছে। বা কার্যত 15 বছর জামাতের কোনো অফিস আদালত বা তাদের প্রতিষ্ঠানগুলা এগুলা মানে কোনো কিছুর অস্তিত্ব ছিল না। জামাতের সংখ্যা কি বাড়ছে না কমছে? বাড়ছে। কেমনে বাড়লো? কারণ জনগণ জামাতকে পছন্দ করছে। আওয়ামী লীগের মতো একটা বিশাল জনগোষ্ঠী আছে, আপনি কি এই গোষ্ঠীকে কি বলবেন? মানে আপনি কি গণতান্ত্রিক ভাষায় বলবেন যে আপনারা ভোট দিতে হবে না? জনগণ হিসাবে আপনি হাসনাতের যতটুকু অধিকার, প্রত্যেকটা মানুষের ততটুকু অধিকার গণতন্ত্রের প্রক্রিয়ায়। আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধ করছে তাদের বিচার হওয়া জরুরি, যারা অন্যায় করছে, জুলুম করছে, তাদের বিচার হওয়া যৌক্তিক। কিন্তু যারা নিরপরাধ আছেন, যারা ভালো মানুষ আছেন, তো দলটাকে লিড করতে পারেন, অথবা তার জায়গা থেকে সে নির্বাচনে আসতে পারে, অথবা সামহাও সে তার অবস্থান প্রকাশ করতে পারে, তো ওই মানুষটার অধিকার কায়রা নেওয়ার এই সুযোগটাকে আপনি পাচ্ছেন। বা এটা কি গণতন্ত্রকে ফেস করে? এতদিন করেছিলেন, আমরা ততদিনও বলছি। আমরা যখন থেকে বলি, বিশেষ করে অনলাইনে গত 5 বছর, তখন আপনারা ছাত্রলীগের পতাকা তলে চাটছেন, খাইছেন, জায়গা মতো পৌঁছাইছেন। আমরা কিন্তু এগুলো বলেই বিপদে আছি। আমরা বলি, আমাদের কাজ বলা, যতটুকু পারি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যবহার করে যে কাজটা করার চিন্তা কিছু রাজনৈতিক দলেরও আছে, যেমন ধরেন জামাতের আছে। কেন? জামাতের আওয়ামী লীগ খায়াই ফেলছিল, সো জামাত দল হিসেবে এটা প্রতিশোধ চাইবেই। এবি পার্টির ফুয়াদ, উনিও চাইবেই, উনিও তো জামাতি হিসাবে রানিং। এটা হয়তো তাদের আলাদা টিম হইতে পারে, অথবা দলে মূল্যায়ন পায় না, নিজে এখন দল একটা পার্ট করে এবি পার্টি নাম দিচ্ছেন, এরকম অনেক কিছু হইতে পারে। তবে আমার মনে হয় না ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারে যারা আছেন, বা ডক্টর মোহাম্মদ ইউনূস খুদ নিজেও নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে। বিচারিক প্রক্রিয়া, ট্রাইব্যুনাল, সেটা আলাদা। দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে কিনা, দল, এটা একটা কোটি টাকার প্রশ্ন। দর্শক শ্রোতা, আজকের আলোচনাগুলি দেখার পর আপনার কি মনে হচ্ছে? কি সেনাপ্রধান মিথ্যা বলছেন নাকি হাসনাত আব্দুল্লাহ মিথ্যা বলছেন? গত কয়েকদিন যাবৎ কিন্তু এ নিয়ে বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে সারা দেশেই, কিন্তু এখনো বিষয়টি ক্লিয়ার হওয়া যায়নি যে আসলে কে সত্যি বলছে, কে মিথ্যা বলছে। তবে এটা ঠিক যে সেনাপ্রধান কিন্তু হাসিনার বোন জামাই, সেই হিসাবে কিছু একটা ঘটলেও কিন্তু ঘটতে পারে। তাই দর্শক, আপনাকে অনুরোধ করবো আজকের গুরুত্বপূর্ণ আলোচনাগুলি শোনার পর অবশ্যই কিন্তু আপনার মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সর্বশেষে একটি কথাই বলবো, আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। সকলে অনেক ভালো থাকবেন আশা করি।